আমি সাব্বির। আপনার তো চিনেনি আমাকে। আজ সেনাবাহিনীর মেডেল বিতরণ অনুষ্ঠানে বসে আছি। হঠাৎ মাইকে আমার নাম ডাকা হলো। সবার নজর এখন আমার দিকে। আমাকে ডেকে নেওয়া হলো স্টেজে। আমি একটু অবাক হইনি। আমাকে একটি গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো, সাথে একটি গান। জাতিসংঘ মিশনে অসাধারণ কীর্তির জন্য আমাকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট স্বয়ং হাজির। আমাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে গেলাম। কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির, আপনার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ স্যার। উনি আমাকে মেডেল পরিয়ে দিলেন। বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আমার ছবি তুলছে। আসলে জাতিসংঘ মিশনে একটা আইল্যান্ডের উপর ছিল বিভিন্ন দেশের সেনারা। সেখানে মিশনে যেতে অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করারই কথা, কেননা আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর। ওখানে গিয়ে কেউ এখনো জীবিত ফিরে আসতে পারেনি। আর আমি ও আমার টিম অক্ষত হয়ে ফিরেছি। সেখানে বিভিন্ন চোরাকারবারি চলতো, সেগুলো বন্ধ করে দিই। এর জন্য আমাকে মেডেল দেওয়া হচ্ছে, প্লাস প্রমোশন। আলাপ আলোচনা পর্ব শেষ। কলিগদের ট্রিট দিলাম, ছুটি পেয়েছি। আজই আমাকে দেশে ফিরতে হবে। আমি এখন আছি আফ্রিকাতে, ক্যাম্পে চলে গেলাম। সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েক ঘন্টা জার্নির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানে ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আবার সাংবাদিকের সম্মুখীন হতে হলো। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো, কয়েকটার উত্তর দিলাম, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রচুর ট্রাফিক। আমাদের দেশে একটাই বড় সমস্যা। গাড়িতে বসেছিলাম, তখনই নজর পড়লো একটা ফুচকার দোকানে। একটা মেয়ে ফুচকা খাচ্ছে। মেয়ে তো নয়, যেন একটা কিউটের ডিব্বা। চুলগুলো বাতাসে উঠছে, জিন্স আর টি শার্ট পরা। একেবারে মনে হচ্ছে রূপ দিয়ে যে কাউকে ঘায়েল করতে পারবে। ফুচকা খাচ্ছে আর গাল বেয়ে ফুচকার পানি পড়ছে। হঠাৎ করে মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমার গাড়িও ছেড়ে দিল। আপনারা আবার ভাববেন না, মেয়ে দেখলেই আমার নজর পড়ে যায়। এই প্রথম কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে দেখলাম। সারা রাস্তা মেয়েটার কথা মাথায় ছিল। আমাদের বাড়িটা ঢাকা থেকে একটু ভেতরে, কোলাহলমুক্ত জায়গায়। মায়ের ইচ্ছেতে এখানে বাড়ি করা হয়েছে। এছাড়াও ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারেও কয়েকটা বাড়ি আছে। বাবা আমাদের সাথে থাকে না, উনি আরেকটা মহিলাকে বিয়ে করে লন্ডনে থাকেন। বাড়িতে ফেরার পর মাকে ও ছোট বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু বাড়ি পৌঁছে আমি সারপ্রাইজ হলাম। বাড়িতে মা একটা পার্টির আয়োজন করেছে। পার্টি শেষ হয়ে গেছে। অনেকের সাথে মিট করলাম। চল বাবা, রাত তো অনেক হলো, এবার একটু বিশ্রাম নিবি। অনেক ধকল গেছে তোর উপর। বোনের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। বিছানায় শুয়ে আছি, একটু চোখ বন্ধ করলাম, তখনই মেয়েটার মুখ চোখে ভেসে উঠল। মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আরামের ঘুম হারাম হয়ে গেল ছোট বোনের চেঁচামেচিতে। এই ভাইয়া, কতক্ষণ ধরে ডেকে চলছি, সায়ের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? শুনেও না শোনার ভান করলাম। কিরে, কথা বলছিস না কেন? এই উঠ না। এবার আর থাকতে পারলাম না। কি হয়েছে, একটু ঘুমাতে দিবি নাকি? আম্মু ডাকে, নাস্তা করতে আয়। আচ্ছা যা, আসতেছি। মোহনা চলে গেছে। তাড়াতাড়ি উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। টেবিলে মা বসে আছে নাস্তা নিয়ে, আমার জন্য অপেক্ষা করছে। আমি বাসায় থাকলে আম্মু আমায় ছাড়া নাস্তা করে না। বস বাবা, আমি বেড়ে দিচ্ছি। মা নাস্তা বেড়ে দিচ্ছে, আমি নাস্তা করছিলাম, ঠিক তখনই বাবা বলছিলাম কি, এবার একটা বৌমা নিয়ে আয় না আমার জন্যে। আবার শুরু হয়ে গেল। তোমার কয়টা বৌমা লাগবে যেভাবে বলছো? একটা বৌমা নিয়ে আয় না, ভেঙচি কেটে বলল। যা, কোনো কথাই বলবো না, কিছু বললেই মজা করিস। আরে আরে, এখানে কান্নার কি আছে? তোমার বৌমা চাই তো খুব শীঘ্রই পেয়ে যাবে। সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের ছেলেকেই বিশ্বাস করো না তুমি? তোমার সাথে কোনো কথা নাই। আরে বাবা, এত রেগে যাচ্ছিস কেন? আমি উঠে চলে এলাম। আমার নাস্তা করাও শেষ। আর আপনারা কি ভাবছেন? আমি যে বললাম খুব শীঘ্রই বৌমা নিয়ে আসবো, আমি কি কাউকে পছন্দ করি? আমি ওই যে মেয়েটার কথা ভেবেই বলছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে, আমি তো মেয়েটাকে চিনি না, আর মেয়েটার ঠিকানাও জানি না। আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এসব আকাশ পাতাল ভাবছিলাম, তখনই বিচ্ছু শয়তান মানে মোহনার আগমন। এই ভাইয়া, চল না, আজ আমাকে নিয়ে একটু শপিংয়ে যাবি?
তোর না কলেজ আছে? আরে কলেজে যেতে এখনো অনেক টাইম আছে, কেবল 8টা বাজে। ওকে আমার বাইকের পিছনে বসে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক থেমে নেমে শপিং মলে ঢুকলাম। ও ওর জন্য প্লাস আমার জন্য অনেক কিছু কিনছে। যেহেতু শীতকাল ছিল তাই আমি হুডি পরে বসেছিলাম। আমার চেহারা দেখা যাচ্ছিল না, আর আপনারা তো জানেনই আমার পপুলারিটি সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপারে আমাকে পাবলিশড ফিগার করে দিয়েছে। যেই লুকে আছি আমাকে কেউ চিনবে না। বসে বসে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছিলাম। তখনই আমার নজর পড়লো লিফটে। ওই দিনের মেয়েটি ওই যে ফুচকা খাচ্ছিল, সেই মেয়েটাকে দেখতে পেলাম। এই ভাইয়া, কি দেখছিস? হুম কি রে? এই হুম কি রে, অটিস্টিকের মতো হু হু করছিস কেন? মেয়েটাকে লিফটে ঢুকতে দেখে আমার গোর কাটলো। মেয়েটার সাথে আজ যেভাবেই হোক কথা বলতে হবে। দিলাম এক দৌড়। মোহনা পিছন থেকে ডাকছে, কিন্তু সেদিকে আমার বক্ষেপ নেই। আমি ছিলাম 4 তলায় আর ও ছিল 3 তলায়। এতক্ষণে 2য় তলায় নেমে গেছে। আমিও 4র্থ তলায় থেকে দিলাম এক লাফ। আরে ভাই ভাববেন না পড়ে গেছি। রেলিং ঝুলে 3 তলায় নামলাম। এতক্ষণে সবার নজরে পড়ে গেছি। মেয়েটা লিফট থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। আমি 3য় তলায় থেকে 2য় তলায় নামলাম। 2য় তলায় থেকে লাফ দিয়ে ডিগবাজি দিয়ে সোজা নিচে লাফ দেওয়াতে আমার কোমর থেকে পিস্তলটা পড়ে গেল। অনেক কুৎসুত ভাবে আমাকে ঘিরে ধরেছে। আমার হুডির ঘুমটাও খুলে গেছে। এখন পড়ে গেছি মহা বিপদে। এখন যদি এখানে মিডিয়া এসে পড়ে আর এসব লাফালাফির খবর শুনে, তাহলে আজকে আমার অবস্থা 12টা বাজিয়ে দেবে। যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। সিকিউরিটিরা আমার দিকে এমনভাবে চেয়ে আছে, মনে হয় আমাকে চিনে ফেলেছে। স্যার আপনি এখানে? আমি ওদের থামিয়ে দিয়ে বললাম, ভিড় সামলান, আমি আসছি। এই বলে মলের বাইরে চলে আসলাম। ছোট বোনকে ফোন দিয়ে আসতে বললাম। ও বলল যে ওর আসতে একটু টাইম লাগবে। ওর শপিং শেষ হওয়ার পর ওকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আজকে মেয়েটাকে হাতের কাছে পেয়েও হাতছাড়া হয়ে গেল। মেয়েটাকে এক কথায় আমি ভালোবেসে ফেলেছি। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আমার ছুটি প্রায় শেষ, কাল চলে যেতে হবে। মন খারাপ ওই মেয়েটার জন্য। কিভাবে ওর দেখা পাই এসব নিয়ে সারাদিন বিভোর থাকি। ছোট বোনের আগমন। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? ওর কথাগুলো শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। কই আমার মন খারাপ, তোকে কে বলছে? আরে পাগল, সব কি আর মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। আসলে একেই হয়তো বলে ভাই বোন। না বলা সত্ত্বেও মনের কথা বুঝে নেয়। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। আপনারা ভাবছেন তো কার ফোন? আমার কমান্ডিং অফিসার খালেদ মোশাররফের ফোন। হ্যালো সাব্বির। জি স্যার, কেমন আছেন? ভালো, তোমাকে একটা খবর দিতে ফোন করেছি। জি স্যার, বলেন। তোমাকে আর ক্যাম্পে আসতে হবে না। কেন স্যার? তোমাকে অন্য কাজে নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলে নিও। এই নাও ওনার ফোন নাম্বার। ওকে স্যার। এখন আবার মাথায় আর একটা টেনশন ঢুকলো। এক্ষেত্রে মেয়েটার এখন আবার নতুন নিয়োগ। কি যে করি, টেনশনে পড়ে গেলাম। টেনশনে ভোরের দিকে চোখ লেগে আসলো। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোন আওয়াজে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিস্টার সাব্বির না? জি, বাট আপনি? আমি প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি। শোয়া থেকে উঠে বসলাম। বলুন, কেন ফোন দিয়েছেন? আপনাকে আজকে এই ঠিকানা আসতে হবে। আচ্ছা। ফ্রেশ হয়ে চলে গেলাম ওই ঠিকানায়। গেটে কিছু গার্ড ছিল, প্লাস করা পুলিশ প্রোটেকশন। আমাকে মোটামুটি সবাই চিনে, কিন্তু তবু গেটের কাছে গার্ডটি আমাকে চিনলেন। তখনই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশটি বলে উঠল। পুলিশটির নাম এনামুল, জামায় লেখা ছিল। স্যার আপনি? হুম স্যার আপনি কি মিটিংয়ের উদ্দেশ্যে ডাকা হয়েছে? আমি কি ভেতরে যেতে পারি? অবশ্যই স্যার, আপনাকে মানা করার ক্ষমতা কি আমার আছে? ধন্যবাদ। আমি ভেতরে গেলাম। বাড়িটি খুবই হাইফাই। ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম এক বিশাল টেবিলের একেবারে শেষ মাথায় প্রেসিডেন্ট বসে আছেন।
আর চারপাশের টেবিলে আরও অনেকেই। একটা চেয়ার খালি, বোধহয় আমার জন্যই। আমি ভেতরে গিয়ে সবাইকে হাই বলে চেয়ারটিতে বসে বললাম। পাশের চেয়ারগুলোতে নজর পড়তে যাদের দেখলাম, কয়েকজন আমার ফ্রেন্ড আর সবাই আমার বয়সী। আরে মেজর যে, কি অবস্থা, কেমন আছিস? ভালো, তোর? ভালো। ওর সাথে টুকটাক কথা বললাম, পরে মিটিং শুরু হয়ে গেল। হ্যালো ইয়াং ম্যান, তোমাদের সবাইকে এখানে কেন ডাকা হয়েছে তা কি জানো তোমরা? সবাই না সূচক মাথা নাড়ালাম। তোমাদের সবাইকে এখানে একটি টিমের জন্য ডাকা হয়েছে। মানে? তোমাদের সবাইকে B3 মানে বাংলাদেশ, এক্সট্রাম 3 মানে 3 বাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর এর নিয়োগের জন্য ডাকা হয়েছে। BE3 এর নাম তো জীবনে শুনিনি। হ্যাঁ। এটা কি কোনো সংস্থা? কোনো সিক্রেট অর্গানাইজেশন নাকি? ওইটা একটা সিক্রেট ফোর্সের নাম। এই ফোর্সের সদস্যরা সর্বোচ্চ ক্ষমতাশীল। এরা কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়, এরা কেবল রিপোর্ট করবে আমাকে। এরপর উনি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন। সবাইকে একটি করে নীল রঙের ব্যাচ আর একটি করে স্পেশাল অ্যাডমিশন গান দেয়া হলো। আমরা মোট 10 জন, 3 জন মেয়ে, রাইসা, নীলা, মিমি আর ছেলে 7 জন। এর মধ্যে আমার ফ্রেন্ড 4 জন, ফাহিম, আরমান, রফি, ইমন। আর বাকি হচ্ছে সুমন, আবির, নীল আর জিসান। কিন্তু আমাকে দেয়া হলো না। কি ভাবছো সবাইকে ব্যাচ দেওয়া হলো কিন্তু তোমাকে দেওয়া হলো না কেন, তাই তো? তোমাকে ব্যাচ দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে নম্বর। মানে? একটা মেশিন আনা হলো, আমার হাতে ওটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। লেজার দিয়ে হাতে কি যেন আর্ট করা হলো। হাত বের করার পর দেখলাম হাতে কি লেখা, মুহূর্তেই গায়েব হয়ে গেল। এটা কি? এটা তোমার নম্বর, আর এটা কেবল চাঁদের আলোতেই দেখা যাবে। তোমার নম্বর হচ্ছে BE3082590। আর এই নাও তোমার গান, আর তুমি হচ্ছে